অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির কথায় দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লার মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, চায় সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটের মাধ্যমে দেশ গঠন করতে। এতে দেশে স্থিতিশীলতা ফিরবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার বিষয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কিছু ব্যক্তির বক্তব্যে অস্থিরতা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে এমন কাজ না করে শক্ত হাতে সরকার পরিচালনা করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরপেক্ষতা বজায় রেখে সরকার প্রধানের উচিত যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি মহাসচিব সবাইকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সভায় শহীদ পরিবারের সদস্য ও তৎকালীন সেনা কর্মকর্তারা তুলে ধরেন জঘন্যতম সেই দিনের চিত্র। এ সময় বিএনপি নেতারা পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত, জড়িত আওয়ামী লীগ নেতাদের শাস্তি দাবি করেন। বিএনপি মহাসচিব বলেন, শত্রুরা আওয়ামী লীগের সাথে যোগসাজশে পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছিল পিলখানায়। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত রাজপথকেই বেছে নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। নাহিদ জানান, জনগণের সাথে মিশে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তিনি। দায়িত্ব নেবেন 28 ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি অনির্ধারিত বৈঠক হয় উপদেষ্টা পরিষদের। সেখানে ডক্টর ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। উল্লেখ করেন, নানামুখী চ্যালেঞ্জের মধ্যে উপদেষ্টার দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র জনতার কাতারে নিজের উপস্থিত থাকা উচিত বলে মনে করেন তিনি। পরে ব্রিফিংয়ে নাহিদ জানান, সরকারের চেয়ে রাজপথেই তার ভূমিকা বেশি হবে। আমি সরকারের কোনো দায়িত্বে নেই। আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকারের পদত্যাগ করছি। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ ও জাতির কথা ভেবে হানাহানি না করে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সংসদ নির্বাচন শেষে জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায় বলেও স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাওয়া ক্লাবে পিলখানায় শহীদদের স্মরণে আয়োজিত ফটো এক্সিবিশন পরিদর্শন করেন সেনাপ্রধান। সেই অনুষ্ঠানেই বলেন, হানাহানি না করে দেশ ও জাতির চিন্তা মাথায় রেখে দিন শেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন, কোনো বিভেদ থাকলে আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। ওয়াকারুজ্জামান বলেন, দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে, 18 মাস সময় দেওয়া হয়েছে, সেই কথা আবারও মনে করিয়ে দেন তিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের দিনে ইতিহাসের কলঙ্কতম এই ঘটনার বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে গোটা জাতি। প্রথমবার পালিত হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি রাষ্ট্রপতি
ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ পরিবারের সদস্যরাও জানান শ্রদ্ধা। দাবি তোলেন ঘটনার মূল কারণ খুঁজে প্রকৃত পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিতের। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা বলে একে একে হত্যা করা হয় সেনাবাহিনীর 57 জন বীর সদস্যকে। নৃশংস এই ঘটনায় মৃত্যুবরণ করেন মোট 74 জন। 2025-এ এসে প্রথমবারের মতো এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালন করা হলো। দিনের শুরুতেই শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এরপর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন 2009 সালের 25 ফেব্রুয়ারিতে শহীদ সহকর্মীদের প্রতি। শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। শহীদদের আত্মার শান্তি কামনার দোয়ায় অংশ নেন সকলেই। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচারের জন্যই নতুন কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে। সকাল 10টার পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে বিএনপির প্রতিনিধি দল। দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। ইতিহাসের কলঙ্কময় এই দিনে যাদের হত্যা করা হয়েছিল তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন সামরিক কবরস্থানে। কেউ বাবা হারিয়েছেন, কেউ বা সহকর্মী। সকলেরই আশা প্রকৃত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত হবে। একটা প্যারামিলিটারি ফোর্স দ্বারা সংগঠিত হয়েছে মিলিটারিকে অফিসারদের উপরে। আর বিচারটা অবশ্যই চাচ্ছি, খুব স্ট্রংলি চাচ্ছি, সবসময় চেয়ে আসছি। আপনারা প্রচার করেন নাই, সেটা মানে এটা বলার কিছু অপেক্ষা রাখে না, কেন করেন নাই। ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া গেছে, আমি মনে করি এইটাকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত। কালকে আমার জন্মদিন, আজকে আমার বাবা মারা গিয়েছে 25 তারিখে। বাবা বলে গিয়েছে যে তুমি দুইটা জিনিস করবা, নামাজ কালাম, দোয়া, আর হচ্ছে অলওয়েজ আমার জন্য দোয়া রাখবা। আমাদের দেশে দেখে অনেকে আছে না বাবা মা ছাড়া, সো আল্লাহ ওদেরকে কিভাবে চাচ্ছে, আল্লাহ আমাদের কিভাবে চালাচ্ছে। সো আল্লাহ কখনো হি নেভার বার্ডেন হিজ সার্ভেন্টস। দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো ঘটনার বিরুদ্ধে রাজনীতি নয়, বরং পুরো দেশকে এক হবার আহ্বান ছিল শহীদ স্বজনদের কণ্ঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সামাজিক নিরাপত্তামূলক খাতে অতিরঞ্জিত ব্যয় দেখিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। চলমান 140টি কর্মসূচির মধ্যে প্রথম 6টির একটিও সামাজিক সুরক্ষা কর্মকাণ্ড বলা যায় না। সিপিডির আলোচনায় বলা হয়, সহায়তা কর্মসূচি ঢেলে সাজানোর বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থায় চলছে নৈরাজ্য, শ্রমবাজার উপযোগী শিক্ষা কাঠামো তৈরি হয়নি। যেভাবে প্রথমে চিন্তা করা হয়েছিল, যেটা সমাজের পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষায় শতাধিক নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নেয় আওয়ামী লীগ সরকার। তবে সেই উদ্যোগে ছিল শুভঙ্করের ফাঁকি। নিয়োগ ইত্যাদি যেমন সবসময় একটা রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকে। অর্থনীতির নানা খাত নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 2 দিনের আলোচনার শেষ দিনে সামাজিক নিরাপত্তা খাতের অসঙ্গতি তুলে ধরা হয়। বলা হয়, এই খাতে ব্যয়ের পরিমাণ জিডিপির 2.5% বলা হলেও প্রকৃত তথ্য 1.2 ভাগ। 140টি কর্মসূচি বাস্তবায়নের তথ্য দেয়া হলেও কার্যত চলমান আছে 15 থেকে 20টি। বন্টনের ক্ষেত্রেও হচ্ছে অনিয়ম। সামাজিক সুরক্ষা খাতে সরকারের যে 140টি কর্মসূচি আছে এই মুহূর্তে, যদি আপনি প্রথম 6টা লার্জেস্ট কর্মসূচির কথা দেখেন,
তাহলে দেখবেন একটাও সামাজিক সুরক্ষা খাত না। এগ্রিকালচার সাবসিডি, বাচ্চাদেরকে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে, আমরা ফ্রিডম ফাইটারদের জন্য বাড়ি নির্মাণ করছি, সব সামাজিক সুরক্ষা খাত। তার মানে ম্যানিপুলেট করে এই ফিগারটাকে বড় দেখানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব এবং তরুণদের উন্নয়ন বিষয়ক সেশনে বলা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির ক্ষেত্রে সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি করা দরকার। আমাদের ইউনিভার্সিটি প্রশাসন গুলোর দিকে যদি আমরা তাকাই, তারা যদি যেহেতু স্টুডেন্ট পলিটিক্স যদি সুরাহা করতে চায়, তাহলে তো তাদের প্রত্যেক বছর এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেওয়া দরকার। কিন্তু তারা এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নামও মুখে নেওয়া যাচ্ছে না, কিন্তু এখানে ছাত্র রাজনীতির একটা পরিমাণ প্রতি একটা বিপুল হেট্রেড এই ইনস্টিটিউশনগুলোতে তৈরি হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছে বলা হয়। মাত্র 8 থেকে 10,000 টাকা বেতনের শিক্ষকরা পড়াচ্ছেন অনার্স ও মাস্টার্স। আগের জায়গা থেকে সরে আসতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা ভর্তি হয় কোনো ভর্তি পরীক্ষা ছাড়া। হাউ কাম? হোয়াট, মানে ইটস ভেরি সারপ্রাইজিং। সব ছেলেমেয়েরা আসছে, আসার পরে দেখা যায় যে বলতেছে স্যার এটা দিতে হবে, এক সাবজেক্ট ফেল করছে, এটা দিয়ে দেন স্যার, আমাদেরকে দিয়ে দেন। আচ্ছা বাবা একটা গ্রেস দিব, আমরা একটু ওয়েট করে দেখছি। বলতে না বলতে দেখি সব ছেলে মেয়ে পকেট থেকে এই সাদা একটা কি বের করতেছে, করে দেখি 100 জন কাপড় পরে আমার গাড়ির সামনে শুয়ে রয়েছে। দাবি করা হয় দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা অসম্ভব। শিক্ষা তো বৈষম্য তৈরির হাতিয়ার হয়ে গেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হজ যাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজ যাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বসে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে সেবা নিশ্চিতের বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। মঙ্গলবার বিকেলে বাসভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এসব নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বলেন, পবিত্র হজ পালন সহজ করার জন্য মহান আল্লাহ সবাইকে একটি সুযোগ দিয়েছেন। এই সুযোগ সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একজন হজযাত্রীও যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে প্রচেষ্টা নিশ্চিতের তাগিদ দেন ডক্টর ইউনূস। দেশে লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সিগুলোর দায়িত্ব কী হবে সেটি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের ঊর্ধ্বতন 82 কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজি আব্দুল আলিম মাহমুদ এবং 13 ডিআইজি, 49 অতিরিক্ত ডিআইজি এবং 19 জন পুলিশ সুপার। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এবি পার্টি। বিকেলে বিজয়নগর এবি পার্টির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিলম্ব হলেও শহীদ পরিবারগুলো যেন সঠিক বিচার পায় সেই লক্ষ্যে সরকারকে কাজ করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করতে হবে বিডিআরের কোন কোন সৈনিকরা এই বিদ্রোহের সাথে জড়িত ছিল, তাদের সুষ্ঠু বিচারের দাবি আমরা তুলছি। এটা যাদের হয়েছে তো হয়েছে, যাদের এখন হয় নাই, সে দেশে হোক কি বিদেশে হোক, সেই সুষ্ঠু বিচার আওতায় এনে এই বিচারকে সম্পন্ন করতে হবে। বিলম্বে হলেও আপনারা কিছুটা স্বস্তি এখন পাচ্ছেন এবং বিচার হবে, যেহেতু এই সেনাপ্রধান বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন। আমরা তাদের আশা রাখতে চাই যে এই বিচারটা সঠিক সময় হবে। খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব ও বিক্রয় প্রতিনিধি ইমন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দুটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে 10 জনকে। মঙ্গলবার সন্ধ্যায় কেএমপি সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গেল 24 জানুয়ারি কুপিয়ে খুন করা হয় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব সরকারকে। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে হত্যার শিকার তিনি। গ্রেফতার করা হয়েছে 9 জনকে। এছাড়া একটি প্রতিষ্ঠানের সিম বিক্রয় প্রতিনিধি ইমন পরকীয়ার জেরে গত 10 ফেব্রুয়ারি খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় দুলু বলেন, কোনো দেশ ও জাতিকে শেষ করতে হলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আওয়ামী লীগ সরকার সেই কাজটি করেছে। 2009 থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100টি অভিযোগ দাখিল করেছে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি। গুম হওয়া 100 জনের মধ্যে 95 জন এখনও ফেরত আসেননি। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন।
অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজি বেনজির সহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক 60 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রাজধানীর কুড়িল বিশ্ব রোডে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা রাইয়াদ জিন্তু। দুপুরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল র্যাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, রিকশায় করে কুড়িল বিশ্ব রোডে যাচ্ছিলেন জিন্তু। এ সময় কুড়িল র্যাম্প থেকে নামা একটি বেপরোয়া মাইক্রোবাস রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান ওই শিক্ষার্থী। ক্ষমতার জন্য নয়, বিএনপির রাজনীতি গণতন্ত্র রক্ষার, এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। মঙ্গলবার বিকেলে দিনাজপুরে বিএনপি সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও এদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। তারেক রহমানের দেয়া 31 দফার মাধ্যমে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব বলে দাবি করেন মাসুদ আহমেদ। তিনি বলেন, বিএনপি ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য রাজনীতি করছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দুরন্ত ভালোবাসার মাতৃভাষা সাইকেল র্যালি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সাইকেল র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হল, উদয়ন স্কুল, ফুলার রোড হয়ে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে দিয়ে সূর্য সেন হল, FBS শ্যাডো দিয়ে অপরাজেয় বাংলায় হয়ে TSC এসে শেষ হয় এবং পুনরায় শহীদ মিনারে গিয়ে র্যালিটি শেষ করা হয়। সিরাজগঞ্জের 8টি প্রতিষ্ঠানের 2 শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সৈয়দাবাদ গাছাবাড়ি স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজন ছিল। সৈয়দাবাদ, গাছাবাড়ি ও সারটিয়া গ্রামবাসীর উদ্যোগে দেয়া হয় সংবর্ধনা ও বৃত্তি প্রদান। আয়োজকরা জানান, শিক্ষার প্রসারে এমন উদ্যোগ নিয়েছেন তারা। এ সময় জেলা শিক্ষা অফিসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর সদরে জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কাউতিয়া কারখানা বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় তিনি বলেন, বিগত 15 বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক সহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখার আহ্বান জানান তারা। দর্শকেরা, এই ছিল আমাদের সব খবরের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে